তামিম ইকবালকে বিসিবি পরিচালক নাজমুলের অপমান প্রতিবাদে এক কাতারে দাঁড়িয়ে গেছেন ক্রিকেটাররা। বিসিবি সভাপতির কাছে কোয়াবের দাবি যে করেই হোক নাজমুল ইসলামকে যেন জবাবদিহিতার আওতায় আনা হয়। সিলেট থেকে নাহিয়ান বিন জসিমের পাঠানো রিপোর্ট। ক্রিকেটটাকে রাজনীতির মধ্যে জড়ায় কিন্তু একটা নোংরামি শুরু হয়ে গেছে। সবাই ক্ষুব্ধ, সবাই স্তব্ধ। দেশের সর্বকালের সেরা ওপেনার, দেশের জন্য যার এত অবদান, সেই তামিমকেই বলা হচ্ছে ভারতের পরীক্ষিত দালাল, তাও বর্তমান বোর্ডের একজন পরিচালক। বিপিএল এর ব্যস্ততার মাঝেই বিসিবির সেই পরিচালক নাজমুল ইসলামের মন্তব্যে ক্ষোভে ফুঁসে উঠেছে মিরাজ, মুমিনুল, সাইফ, তাইজুল, শামীম, সাইফুদ্দিনদের মতো জাতীয় দলের ক্রিকেটাররা সোশ্যাল মিডিয়ার পর সরাসরি গণমাধ্যমে জানালেন নিজেদের প্রতিক্রিয়া। একজন না, দুইজন এক্স ক্যাপ্টেন যখন প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট পদে আছেন, তারপরেও সেই ক্রিকেট বোর্ড থেকে এই ধরনের কথা যখন বলে, এখন আমি জানি না ওনারা কোনো ধরনের স্টেপ নিয়েছেন কি না, বা ওনারা এটা নিয়ে কী করবেন, বাট এটা আসলে সত্যি গ্রহণযোগ্য নয় এবং এটা আমরা তীব্র নিন্দা জানাই। সংশ্লিষ্ট বোর্ড পরিচালকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া সহ তাকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছি। আশা করি যত দ্রুত সম্ভব উপযুক্ত ব্যবস্থা নেবেন বিসিবি সভাপতি। বিসিবির এই পরিচালককে জবাবদিহিতার আওতায় আনতেই হবে কোয়াবের স্পষ্ট দাবি। প্রশ্ন হচ্ছে, দেশের এক সাবেক অধিনায়ককে অপমানের জবাবে কি সাহসী সিদ্ধান্ত নিতে পারবেন আরেক সাবেক ক্যাপ্টেন, বিসিবির বর্তমান সভাপতি? ভবিষ্যৎ চিন্তা করেই বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের সিদ্ধান্ত নেওয়া উচিত। তামিমের সেই কথার জেরেই বিসিবি পরিচালক নাজমুল বিতর্কিত কটূক্তি করে বসেন। যে বিশ্বকাপ নিয়ে এত জলঘোলা আলোচনা, সেই বিশ্বকাপ ইস্যুতে এখনো অন্ধকারে জাতীয় দলের ক্রিকেটাররা। আমরা অনেক দিন ধরে খেয়াল করছি এই ক্রিকেটটাকে রাজনীতির মধ্যে জড়ায় কিন্তু একটা নোংরামি শুরু হয়ে গেছে। ক্রিকেট বোর্ডে যারা আছে তারা আরো সুন্দরভাবে জিনিসটাকে অর্গানাইজ করতে পারে এবং শুধু তামিম ইকবালই নয়, মুস্তাফিজ ইস্যুতেই এগিয়ে আসতে চেয়েছিল ক্রিকেটারদের সংগঠন কোয়াব। এমনকি তারা যোগাযোগ করেছিল ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সঙ্গেও, কিন্তু মুস্তাফিজ নিজেই তখন ঝামেলায় জড়াতে চাননি, আর সে কারণেই কোয়াবের পক্ষ থেকে আসেনি কোনো আনুষ্ঠানিক বিবৃতি। তামিম ইকবাল ইস্যুতে প্রেস কনফারেন্সে এসে মুস্তাফিজকে নিয়েও নিজেদের অবস্থান পরিষ্কার করেছে কোয়াব প্রেসিডেন্ট মোহাম্মদ মিঠুন। মুস্তাফিজের সাথে আলোচনা করেছি, আমরা ওয়ার্ল্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে মিটিং করেছি মুস্তাফিজকে নিয়ে, যে আমরা মুস্তাফিজকে নিয়ে কি করতে পারি, আমরা কোন স্টেপ নিতে পারি। ওয়ার্ল্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে আমাদেরকে কনফার্ম করেছিল যদি মুস্তাফিজ চাই ওকে লিগ্যাল অ্যাডভাইজার দিয়ে, তাদের সারা ওয়ার্ল্ডে লিগ্যাল অ্যাডভাইজার আছে, তাদেরকে দিয়ে তারা বিসিসিআইয়ের সঙ্গে যোগাযোগ করে তাকে তো পুরাটা অ্যারেঞ্জ করে দিতে পারবে না, যতটুকু সম্ভব ক্ষতিপূরণ তারা ব্যবস্থা করে দিবে। কিন্তু সেটা পরে আমরা মোস্তাফিজের সঙ্গে যখন যোগাযোগ করি, মোস্তাফিজ এই জিনিসটা নিয়ে, কারণ এটা দেখেন সম্পূর্ণ ওর ব্যক্তিগত ডিসিশন, যখন ও বলেছে ভাই এখন আপাতত থাক, যদি আমার প্রয়োজন হয় আমি জানাবো, সেই জন্যে আমরা এই জিনিসটা নিয়ে আর ফার্দার মুভ করি নেই। একটা নির্দিষ্ট ফ্র্যাঞ্চাইজি বাদে সব দলের পেছনে হাত ধুয়ে লেগে গেছে বিসিবির অ্যান্টি করাপশন ইউনিট। ভোরে বিদেশি ক্রিকেটারের রুমে গিয়ে নাজেহাল থেকে ভাইটাল মোমেন্টে ব্যাটিং করতে নামার আগে জিজ্ঞাসাবাদের মতো অদ্ভুত অভিযোগ তো আছেই। দিনের পর দিন মোবাইল ফোন জব্দ করে রাখার মতো গুরুতর অভিযোগ করেন ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদ। ওপেন প্রেস কনফারেন্স ডেকে বিষয়টির প্রতিকার বিপিএল এর পরবর্তী ম্যাচগুলোর আগেই চেয়েছে দলটা। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। বিপিএল মানেই বিতর্কিত প্রিমিয়ার লিগ, কথাটার মধ্যে রসিকতা আছে যতটা, তার চেয়ে বেশি টাইগার ক্রিকেট ফ্যানদের জন্য থাকে হতাশা। এবারে বিপিএল চলার মাঝ পথে মঞ্চে হাজির নতুন বিতর্ক। সত্য মিথ্যা যাচাই তো পরে, প্রথমেই তাই প্রশ্ন ওঠে, এসব কথা যদি মিথ্যে হয়েই থাকবে, ঢাকা ক্যাপিটালসের কর্ণধার বিসিবি অ্যান্টি করাপশন ইউনিটের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ ওপেন মিট দ্য প্রেসে কেন তুলবেন? 3 দিনের পরে গিয়ে আজকে 5ম দিন যাচ্ছে, স্টিল নাও আমার মোবাইলের কোনো খোঁজ নাই। 4র্থ দিন আমাকে সামওয়ান এসে বলতেছে আপনি একটু ঢাকা যান, গিয়ে ফেস লক দিয়ে আসেন, আমরা আনলক করতে পারছি না। আমি বললাম এটা কি কথা বললেন আপনারা? এই 3 দিন আপনারা তাহলে আমার মোবাইলটা রেখে দিলেন কি জন্য? টিম ম্যানেজার বেশ কয়েকবার কমপ্লেন করেছে, 3টা হোয়াইট, যেটা স্পষ্ট হোয়াইট হওয়ার কথা, একটা হোয়াইটও দেয় নাই।
টিম ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদের অভিযোগ আম্পায়ারিং নিয়ে। প্রথমে ব্যাপারটার গুরুত্ব বোঝা কঠিন, কারণ ফিল্ড কিংবা টিভি ম্যাচ অফিসিয়ালদের সিদ্ধান্ত দলের বিপক্ষে গেলে সেই দল নানা অভিযোগ করেই থাকে। কিন্তু আতিক ফাহাদ যেটা বললেন সেটা রীতিমতো চমকে দেয়। গুরবাজের কথা বলছি, সে সারা রাত ঘুমাতে পারে নাই, 7টা কি 8টার দিকে ঘুমিয়েছে। তার রুমের মধ্যে হুট করে কয়েকজন এসে উইথাউট এনি অ্যাপয়েন্টমেন্ট, উইথাউট এনি ইনফর্মিং দ্য টিম ম্যানেজমেন্ট হোয়াটসোএভার, গিয়ে জাস্ট নক করে তার রুমে ঢুকে গেছে। তো আমাকে গুরবাজ এসে বলতেছে হোয়াট ইজ দিস। সাইফও বলতেছিল যে মানে কয়েকটা ম্যাচ বাজে পারফর্ম করার কারণে সে মেন্টালি একটা ট্রমার মধ্যে আটকে গেছে, যেখান থেকে সে বের হতে পারতেছিল না। সেরকম একটা ইন্টেন্স সিচুয়েশনে আমার প্লেয়ার যখন মাঠে নামবে, অ্যান্টি করাপশনের লোকজন তাকে জেরা করে উল্টাপাল্টা কিছু কথা বলছে। বিষয়টা তো এমন দাঁড়ায় যে আমরা কোনোভাবে আপনার বিসিবির আপনার টার্গেটে চলে আসছি। ঢাকার পক্ষ থেকে উত্থাপিত অভিযোগগুলোর সামারি করলে দাঁড়ায় মূল অনিয়মটা তাদের সাথে করছে অ্যান্টি করাপশন ইউনিট, যারা ক্রিকেট বোর্ড প্রশাসনের বাইরে কাজ করে থাকে স্বাধীনভাবে। কিন্তু এবারের বিপিএল এ ঢাকার অভিযোগ অনুযায়ী একটা নির্দিষ্ট ফ্র্যাঞ্চাইজিকে বাড়তি সুবিধা দিতে বাকি সবার উপরে খাটাচ্ছে তাদের অন্যায্য খবরদারির অধিকার। ঢাকার ক্যাপ্টেন মোহাম্মদ মিঠুনের কথায় বিষয়টি আরো বেশি পরিষ্কার। মোস্ট অফ দ্য ইনসিডেন্ট ঘটেছে রংপুর ম্যাচের আগে। রংপুরের সঙ্গে খেলার আগে কিন্তু আগে থেকেই কিন্তু আমার টিমের উপরে একটা কন্টিনিউয়াস একটা শুরু হয়ে গেছে। ম্যাচের আগের দিন কথা বলেছে, এটা নাথিং রং, কিন্তু ম্যাচের মধ্যে যখন একটা ছেলে প্যাড পরা আছে তখন এসে তাকে পোক করে কিভাবে, এটা আমি অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমার 15-16 বছর 17 বছর যাই বলেন ক্যারিয়ারে, আমি এরকম কোনো ঘটনা কখনো শুনি নাই যে পৃথিবীর কোথাও এরকম ঘটনা ঘটেছে। প্রায় 30টার উপর ফোন হচ্ছে আপনার অ্যান্টি করাপশনের ওনারা নিয়েছে। সো নিউজ হলে 30টা ফোনের বিপক্ষেই হওয়া উচিত ছিল। ইভেন আমাদের কাছে মানে খবর আছে এরকম যে একটা স্পেসিফিক ফ্র্যাঞ্চাইজ ছাড়া বাকি সবাইকেই আপনার আকসু এমন নজরদারিতে রাখছে অ্যাজ ইফ সবাই ক্রিমিনাল। রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচের আগে কেন চড়াও হচ্ছে বিসিবির অ্যান্টি করাপশন ইউনিট, সেটা এখন বড় প্রশ্ন। ঢাকা ক্যাপিটালস মুখ খুলেছে, আর কেউ খুলবে কিনা সেটা পরের আলাপ। কিন্তু অভিযোগ যেহেতু প্রকাশ্যে এসেছে, বিষয়টি নিয়ে বিসিবির ব্যাখ্যার অপেক্ষা এবারে। খালিদ জামিল, একাত্তর। বিপিএল দেখলো একটা লো স্কোরিং থ্রিলার। পয়েন্ট টেবিলে সেরা 4-এ থাকা দুই দল রাজশাহী ওয়ারিয়র্স এবং চট্টগ্রাম রয়্যালসের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ হাসি হেসেছে চট্টগ্রাম। রাজশাহীকে শেখ মেহেদীর দল হারিয়েছে 2 উইকেটে। ফয়সাল হাবিবের ম্যাচ রিপোর্টে বিস্তারিত। এই ছবিটা আপনাকে ফিরিয়ে নিয়ে যেতে পারে 7 বছর আগে। 2019 বিশ্বকাপে কেইন উইলিয়ামসনের রান আউট মিস করেছিলেন মুশফিকুর রহিম, হারতে হয়েছিল ম্যাচটা। চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে হাসান নওয়াজের সহজ রান আউট মিস করে এবার রাজশাহী ওয়ারিয়র্সের সমর্থকদের বেদনার সাগরে ভাসিয়েছেন মুশফিক। শেষ পর্যন্ত ওই নওয়াজের কাছে হারতে হয়েছে ওয়ারিয়র্সকে। বলা হয় সকালের সূর্য দেখে দিন কেমন হবে তার পূর্বাভাস পাওয়া যায়। টস হেরে ব্যাট করতে নেমে রাজশাহী ওপেনার মোহাম্মদ ওয়াসিম দ্বিতীয় ওভারেই পরপর 2 বলে হাঁকালেন 2 ছক্কা। মনে হয়েছিল ছুটির দিনে একটা হাই স্কোরিং ম্যাচ দেখবে দর্শক, কিন্তু কিসের কি, খানিক বাদেই বদলে গেল ইনিংসের চেহারা। ঝড়ো শুরু করলেও বেশিক্ষণ পিছে থাকতে পারেননি ওয়াসিম, ফিরেছেন তানভীর ইসলামের বলে। পাওয়ার প্লের শেষ ওভারে আউট হন নাজমুল হোসেন শান্ত। এরপরও প্রথম 6 ওভারে 7 করে 42 রান তোলে ওয়ারিয়র্স। আজ খেলবেন তানজিদ তামিম, এই স্বপ্ন তখন ক্রিকেট প্রেমীদের মনে। কিন্তু আরও একবার হৃদয় ভেঙেছেন জাতীয় দলের ওপেনার। আউট হয়েছেন 5 রানে, তাও 12 বল খেলে। তামিম আউট হওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে রাজশাহী। মুশফিকুর রহিম, SM মেহরব, রায়ান বার্ল, আকবর আলী শুরু পেয়েছিলেন সবাই, কিন্তু ইনিংস বড় করতে পারেননি। শেষ পর্যন্ত ধুঁকতে 128 পর্যন্ত পৌঁছায় রাজশাহীর ইনিংস। 23 রানে 3 উইকেট নিয়ে আমির জামাল করেন ওয়ারিয়র্সের সবচেয়ে বড় ক্ষতিটা। দুর্দান্ত ফর্মে থাকা চট্টগ্রাম রয়্যালসের ওপেনারদের জন্য 129 রানের লক্ষ্য মামুলি হওয়ার কথা ছিল, কিন্তু বড় দলের গুণিত সহজ কাজকেও প্রতিপক্ষের জন্য কঠিন করে তোলা রাজশাহী শুরু থেকেই করেছে তা। পাওয়ার প্লের 4 এবং 5 এই 2 ওভারে 2টা করে 4টা উইকেট নেন রাজশাহী স্পিনার মেহরব হাসান এবং পেসার বিনুরা ফার্নান্দো। রয়্যালসের ক্যাম্পে রাজশাহীর বার্তা যায়, কঠিন হবে কাজটা।
চ্যালেঞ্জটা ভালোভাবেই নেন চট্টগ্রাম ক্যাপ্টেন শেখ মেহেদী হাসান। পঞ্চম উইকেট জুটিতে হাসান নওয়াজকে নিয়ে দেখে শুনে এগোতে থাকেন মেহেদী। 40 রানের জুটি করে দলকে কক্ষপথে ফিরিয়ে আউট হন তিনি। ষষ্ঠ উইকেটে আরও একটা জুটি পায় চট্টগ্রাম। আসিফ আলীকে সাথে নিয়ে হাসান নওয়াজ যোগ করেন 35 রান, কিন্তু ম্যাচে টুইস্ট বাকি ছিল তখনও। হারার আগে হার মেনে নেব না, এই টোটকায় ম্যাচ ক্লোজ করতে থাকে রাজশাহী বোলাররা। তাতেই খেলা গড়ায় শেষ ওভারে। হাতে 2 উইকেট নিয়ে চট্টগ্রামের তখন দরকার 10 রান। ব্যাটিংয়ে লাইফ পাওয়া হাসান নওয়াজের বিপক্ষে বল হাতে অফ স্পিনার মেহরাব হাসান। 10 রানের পুঁজি নিয়েও ম্যাচ শেষ বল পর্যন্ত নিয়ে যান মেহরাব, কিন্তু মাথা ঠান্ডা রেখে খেলা শেষ করে ওঠেন হাসান। এই জয়ে পয়েন্ট টেবিলের সবার উপরের স্থান আরও সমুন্নত করল রয়্যালস, আর রাজশাহী পেল টুর্নামেন্টের দ্বিতীয় হার। ফয়সাল হাবিব, ৭১। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।